স্যার, গ্রামারের অন্যান্য আইটেম তো মোটামুটি পারতেছি বা কিছু নাম্বার আসতেছে। বাট যে আইটেমে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বা কনফিউজড হয়ে যাচ্ছি যে কখন আসলে কোন ওয়ার্ড বসাবো, সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো আসলে এটি ছিল, আমি যখন বিভিন্ন ক্লাসে যাই, শিক্ষার্থীদের জিজ্ঞাসা করি যে গ্রামারের কোন আইটেমে আসলে তোমাদের সমস্যা হচ্ছে, তখন সবচেয়ে বেশি যে উত্তরটি পাই সেটি হচ্ছে স্যার চেঞ্জিং সেন্টেন্স, বিশেষ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং হচ্ছে রাইট ফর্ম ভার্ব, এই দুই জায়গায় আসলে নাম্বার ঠিকঠাক আসতেছে না। তো এই ছিল শিক্ষার্থীদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে যে প্রশ্নটি নিয়ে আসছি তোমাদের সহযোগিতার লক্ষ্যে, সেটি আসছে ঢাকা বোর্ড 2022 এবং 2016 সালে। এছাড়াও দিনাজপুর বোর্ড 2024 এবং ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে। সুতরাং বুঝতেই পারতেছো প্রশ্নটা বা টেক্সটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে এসএসসি 2027 যারা, তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে বা দেখা উচিত। না হলে অনেক বেশি মিস হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ডের অর্থ সহ, কখন কোন শব্দটি বসাতে হবে এবং কেন বসাতে হবে কারণ সহ। তো প্রথমে চলে যাচ্ছি এই টেক্সটির বক্সে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর আসলে অর্থ আগে জেনে নিই। প্রথম ওয়ার্ডটি দেখো, ল্যাগ। ল্যাগ মানে হচ্ছে পিছিয়ে থাকা। রিচ, রিচ শব্দের অর্থ হলো পৌঁছানো। লিড, LEAD, লিড মানে পরিচালিত করা, জীবনযাপন করা। ফলো, ফলো মানে হচ্ছে অনুসরণ করা। ডিপেন্ড, ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা। বিল্ড, বিল্ড মানে হচ্ছে নির্মাণ, তৈরি করা। রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, মনে করা। বি, বি অ্যাকচুয়ালি হচ্ছে এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে বসে। আর আইডল মানে হচ্ছে অলস। ওয়ার্ক মানে কাজ করা। তো এই ছিল আসলে বক্সের ওয়ার্ডগুলো। তো আমরা এখন টেক্সটে চলে যাচ্ছি। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। রিসোর্সেস মানে সম্পদসমূহ, আর ফুল হচ্ছে পরিপূর্ণ, ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক। তো বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন। খেয়াল করে দেখো, এই যে আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী যে কাজটি করে, যেটা হলো যখন তারা টেক্সট পড়ে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ, এইখানে গিয়ে আসলে থেমে যায়। এটা একটা রং প্রসেস। কৃষক শিক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে যে কাজটা করবে, টেক্সটটি ফুল পড়বে, অর্থাৎ ফুল স্টপ পর্যন্ত কন্টিনিউ করবে। কারণ তুমি যদি পরিপূর্ণ বাক্য পড়ো, তুমি কিন্তু অনেকটাই তোমার ব্রেন বলে দিবে যে এখানে আসলে এই ওয়ার্ডটা বসালে বাক্যটা অর্থ পরিপূর্ণ হয়। কিন্তু আমাদের শিক্ষার্থী যে কাজটি করে, অর্ধেক টেক্সট পড়ার পরে সে আসলে কনফিউজড হয়ে যায় কি ওয়ার্ড বসাবো। হ্যাঁ, তো কি করতে হবে, ফুল পড়ে নেবা। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। অর্থাৎ রিসোর্স, এই প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের উপরে প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের সমৃদ্ধি কি করে, এবার দেখো খোঁজো, কি করে, নির্ভর করা। নির্ভর করা, ওই যে দেখো টেক্সট ওয়ার্ডটা আছে বক্সে, ডিপেন্ড, ডিপেন্ড অন। এখন আসলেই গ্রামারের কি ডিপেন্ড হবে নাকি এই ডিপেন্ডিং হবে না ডিপেন্ডস হবে, এইখানেই হচ্ছে কনফিউজ। কারণ কারণ ম্যাক্সিমাম তোমরা ধরতে পারো যে এখানে ডিপেন্ড হবে, এটা কিন্তু নিশ্চিত, কিন্তু তারপরেরটা ধরতে পারো না। তো যে কাজটা করতে হবে সেটা হলো, এই বাক্যের সাবজেক্ট একটু খুঁজি। বাক্যের সাবজেক্ট কোনটা? ওই দেখো, বাক্যের সাবজেক্ট হচ্ছে বাক্যের শুরুতেই দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের সমৃদ্ধি। প্রসপারিটি যেটা গোনা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, এগুলোকে বলা হয় হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আর গুণ বোঝালে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো সবসময় কি হয়, সিঙ্গুলার, সব সময় সিঙ্গুলার, ধরতে পারবো না, ছোঁয়া যাবে না, গোনা যাবে না, এগুলো সবসময় সিঙ্গুলার নাউন। সুতরাং সিঙ্গুলার নাউন যদি হয় তো ভার্বের সাথে কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এই জন্য ডিপেন্ড না হয়ে কি হবে, ডিপেন্ডস। তো অ্যান্সার পেলাম একটি, বলতেছে যে দেশের সমৃদ্ধি ওই দেশের সম্পদের সঠিক ব্যবহারের উপরে নির্ভর করে। এবং বাক্য পরেরটা দেখি, উই শুড নট ড্যাশ লেজি লাইফ। আমাদের উচিত না অলস জীবনযাপন করা। তো জীবনযাপন করা ইংলিশ কি পেয়েছিলাম আমরা, লিড। তো উই শুড নট লিড, এখানে দেখো বি নাম্বারে লিড, ওটাই হলো, কোনো চেঞ্জ হলো না, লিডস বা লিডিং এগুলো হলো না। কেন হলো না, কারণটা কি? কারণটা বলি, কারণ হচ্ছে যে দেখো, উই শুড নট, এখানে শুড হচ্ছে মোরাল অক্সিলারি। তোমরা জানো প্রিয় শিক্ষার্থী যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, নিড, মাস্ট, ডেয়ার, এই যে এই যে ভার্বগুলো বা মোরালগুলো, এগুলো বাক্যে যদি ইংরেজিতে দেখতে পাও, তাহলে তারপরের যে ভার্বটি থাকবে সেটা সবসময় আসলে V1 হবে বা বেস ফর্ম হবে, তার সাথে এস বাই এস কিংবা আইএনজি অথবা অন্য কোনো ফর্ম হবে না।
তো উই শুড নট লিড লেজি লাইফ, আমাদের অলস জীবনযাপন করা উচিত নয়। তাহলে লিড কেন হলো? মোডাল অক্সিলারি শুডের কারণে। এবার আসি, উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, আমাদের সবার উচিত। এখানেও দেখো আবার পেলাম শুড, মোডাল অক্সিলারি। তাহলে মোডাল অক্সিলারি শুড থাকলে কি করতে হয়? V1 বসে, কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে আমাদের সবার উচিত দেশটাকে কি করা? দেখো, বিল্ড আপ মানে নির্মাণ করা। তো শুধু বিল্ড মানে নির্মাণ, কিন্তু বিল্ডের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বিল্ড আপ শব্দটি আসে। তো তোমরা জানো প্রিয় শিক্ষার্থী যে রাইট ফর্ম ভার্ব হচ্ছে আসলে ইংলিশ গ্রামারের হার্ট। তুমি রাইট ফর্ম ভালো পারতে চাইলে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপরে হচ্ছে টেন্স এবং পার্সন সম্পর্কে পরিপূর্ণ ভালো ধারণা থাকতে হবে। তো আমি আসলে চেষ্টা করছি যে কখন কোনটা বসতে হবে, কারণগুলো জানিয়ে দিচ্ছি। তোমরা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো রেগুলার দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখবা যে ইনশাল্লাহ কয়েকটি ভিডিও দেখতে দেখতে একটা পর্যায়ে তোমার মোটামুটি একটা অল্প কিছু কয়েকটা ভিডিও দেখলেই তুমি রাইট ফ্রম ভার্বের উপরে একটা দক্ষতা এবং মাস্টার কিন্তু হয়ে যেতে পারো। তো আমরা নেক্সট লাইনে চলে যাচ্ছি। দেখো, উই শুড অল বিল্ড আপ, আমাদের সবারই উচিত নির্মাণ করা আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে। ফর দিস রিজন, এই কারণে, উই হ্যাভ টু ড্যাশ হার্ড, উই হ্যাভ টু, ওই দেখো বক্সের শেষ ওয়ার্ডটা ছিল ওয়ার্ক হার্ড, আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। এই বাক্যে ওয়ার্কের সাথে কি কোনো চেঞ্জ হবে? না, হবে না। কেন হবে না? বাক্য দেখো, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। হ্যাভ টু কখন বসে বা হ্যাজ টু কখন বসে? হ্যাভ টু বা হ্যাজ টু হয় হচ্ছে বাধ্যকতা বোঝানোর জন্য। যেমন আই হ্যাভ টু গো কলেজ, আই হ্যাভ টু গো টু মার্কেট, আমাকে মার্কেটে যেতে হবে, কলেজে যেতে হবে। অর্থাৎ আমি যখন যেতে বাধ্য বা অনেকটা জরুরি, সেই অর্থে আসলে হ্যাভ টু বসে। এবং হ্যাভ টু এর পরে তোমরা জানো যে টু এর পরে ভার্বে সবসময় কি বোঝায়? V1 বা বেস ফর্ম বসে। ঠিক আছে? তো উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি সমৃদ্ধি অর্জন করতে পারে না। তো এই যে নো নেশন, নেগেটিভ দিয়ে স্টার্ট, সুতরাং বাক্য মিনিং কি হবে? কোনো জাতি সমৃদ্ধি অর্জন করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া। ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম। উই শুড ড্যাশ দ্যাট, উই শুড ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, আমরা আমাদের মনে রাখা উচিত যে, উই শুড রিমেম্বার দ্যাট, দেখো উই শুড আমাদের উচিত রিমেম্বার দ্যাট মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি পরিশ্রম ইজ দ্য কি টু সাকসেস। কি মানে হলো চাবি, তাহলে সফলতার চাবি হচ্ছে পরিশ্রম, এটা আমাদের মনে রাখা উচিত। তাহলে মনে রাখা ইংলিশ কি? রিমেম্বার। কোনো চেঞ্জ হবে? হবে না। কেন? ওই শুড আছে, শুড মোরাল অক্সিলারি, মোরাল থাকলে V1 হয়, চেঞ্জ করা যাবে না। দেখতে পাচ্ছ যে একটা নিয়ম কয়েকবার আসছে কিন্তু একই টেক্সটে, সুতরাং এইগুলো একটু মাথায় রাখতে হবে। যদি মাথায় থাকে তাহলে দেখবো কয়েকটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ খুব ইজি হয়ে যাবে। লেসনে দেখি, ইফ উই ড্যাশ দ্য ডেইজ অ্যাওয়ে, যদি আমরা আমাদের দিনগুলোকে ড্যাশ করি, কি করি সেটা পরের বাক্যটা পড়ে আসি। উই ড্যাশ বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছিয়ে পড়ে থাকা। তাহলে ইফ উই, তোমরা জানো যে ইফ হচ্ছে কন্ডিশনালের নিয়ম। আমি কিন্তু লাস্ট ক্লাসে ক্লাস 9-এ এই কন্ডিশনালের নিয়মটা আসলে শিখিয়েছিলাম যে কন্ডিশনালের 3টা স্ট্রাকচার হতে পারে। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এটা হলো ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার। অর্থাৎ বর্তমানে ইফ যুক্ত বাক্য যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরের অংশ কি হবে? ফিউচার টেন্সে হবে। এটা ছিল ফার্স্ট কন্ডিশনাল বা আরেক নাম হলো জিরো কন্ডিশনাল। তো দেখো এই কন্ডিশনাল কিন্তু আমরা এই বাক্যে পেয়ে যাচ্ছি। ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা দিনগুলোকে অলসভাবে কাটাই, অলসভাবে ইংলিশ কি বলছিলাম? idle the days away. If we idle the days away, যদি আমরা দিনগুলোকে অলসভাবে কাটাই, তাহলে if এর পরে প্রেজেন্ট টেন্স হয়েছে, তাহলে পরেরটা অবশ্যই কি হবে? ফিউচার টেন্স হবে, অথবা আমরা জিরো কন্ডিশনালে ওইটাই রাখতে পারি, প্রেজেন্ট টেন্সই রাখতে পারি। তাহলে if we idle the days away, we will lag behind অথবা we lag behind। শুধু ল্যাগ অথবা উইল ল্যাগ দুটাই ঠিক, কেননা if এর রুলস জিরো কন্ডিশনাল হলে ওইটাই থাকবে, প্রেজেন্ট টেন্সই থাকবে। আর যদি ফার্স্ট কন্ডিশনাল ধরি তাহলে ইফ এর পরে প্রেজেন্ট টেন্স হলে পরেরটা ফিউচার টেন্স, উইল ল্যাগ। তাহলে যদি আমরা দিনগুলোকে অলসভাবে কাটাই, উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে যাব বা পিছিয়ে পড়ে থাকবো। ল্যাগ বিহাইন্ড মানে পিছিয়ে পড়ে থাকা। তো
আমি আসলে একটু সময় নিয়ে ভেঙে, ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা যারা একটু ভালো মানের শিক্ষার্থী আছো হয়তো অনেকেই বোরিং হচ্ছ যে স্যার একই কথা বারবার কেন বলতেছে? আর তোমরা যারা একটু দুর্বল শিক্ষার্থী রয়েছো আমার মনে হয় যে তোমরা আমার কথাগুলোকে সহজে বুঝতে পারছো। তো তুমি আমাদের পরের ভিডিওতে জানাবা যে আসলে আমি কি আরো স্পিডে আগাবো নাকি এভাবে ভেঙে, ভেঙে আস্তে, আস্তেই বলবো? তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো। তো দেখো আমরা নেক্সট লাইনে যাচ্ছি। দ্য নেশনস জাতিসমূহ, নেশনে কিন্তু এস আছে, প্লুরাল দেওয়া ওয়ার্ড। দ্য নেশনস জাতিসমূহ দ্যাট, ওই দেখো বি ছিল, তাহলে দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে জাতিগুলো পরিশ্রমী। কেন আর দিলাম, এম বা ইস কেন দিলাম না? তোমরা দেখতে পাচ্ছ দ্য নেশন হলো প্লুরাল, দ্য নেশনস, সুতরাং এম বা ইজ হচ্ছে না, আর হচ্ছে, হ্যাঁ, প্লুরালের কারণে আর দিলাম। যে সকল জাতি পরিশ্রমী ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, দ্য পিনাকল মানে চূড়া, অ্যাপেক্স মানেও চূড়া, তো তারা উন্নয়নের শিখরে বা চূড়ায় উঠতে পারে। তো এখানে কি হতে পারে যে রিচ মানে পৌঁছানো, উঠা, হ্যাঁ, পিনাকল দ্য ডেভেলপমেন্ট চূড়ায় পৌঁছায়। তাহলে দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, ওই জাতিসমূহ যারা আহ, পরিশ্রমী, ক্যান রিচ অথবা শুধু রিচ, এটাই ঠিক আছে, শুধু রিচ দিতে পারো, রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, তারা উন্নয়নের চূড়ায় পৌঁছায়। সো উই শুড ড্যাশ দেম, সুতরাং আমাদের উচিত ড্যাশ দেম, কি দেম, খেয়াল করে দেখো এখানে আমরা কিন্তু কি বলতে পারি, উই শুড ফলো, একটা ওয়ার্ডই কিন্তু বাকি আছে, ফলো, অনুসরণ করা। সুতরাং আমাদের উচিত ফলো দেম, সেই জাতিগুলোকে অনুসরণ করা। তো একটা শুডের নিয়ম, মোরাল অক্সিলারি নিয়মটা দিয়ে মোটামুটি অনেকগুলো সলভ আমরা কিন্তু করে ফেলছি। তো এই ছিল মোটামুটি টেক্সট, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তোমরা এ ধরনের ভিডিও আরো চাও কি না তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।